ভয়ঙ্কর একজন সাইকো কিলার একটি মেয়েকে অপহরণ করে তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে কাটার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই সে খেয়াল করে যে মেয়েটি তাকে ভয়ও পাচ্ছে না এবং কোনো রকমের কানাকাটিও করছে না। মেয়েটির এমন আচরণ দেখে সাইকো কিলারটি তখন একদমই মজা পাচ্ছিল না, যার কারণে সে তখন আরো বড় একটি চাপাতি নেয় তাকে মারার জন্য। আর এত বড় চাপাতিটি দেখতে পেয়ে তখন মেয়েটি হাসতে থাকে। এটি দেখে কিলারটির মাথা তখন প্রচন্ড রকমের গরম হয়ে যায়। সে মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি কেন হাসছো। মেয়েটি তখন তাকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড তোমার হাত থেকে আমাকে ঠিকই বাঁচাবে। পরবর্তীতে আমরা জানতে পারি যে মেয়েটির নাম দামিনী। সে একটি স্টেশনে বসে তার বয়ফ্রেন্ডের আসার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সাইকো কিলারটি সেখানে চলে আসে এবং তার মুখে একটি স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু দামিনী একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার আগে তার বয়ফ্রেন্ডকে সামনে দেখতে পায়, আর এটি দেখে সে মুচকি মুচকি হাসতেও থাকে। কিলারটিও তখন লোকটিকে সেখানে আসতে দেখে ফেলে, কিন্তু যখনই সে বুঝতে পারে যে লোকটি অন্ধ, তখনই সে দামিনীকে সেখান থেকে নিয়ে আস্তে করে সরে পড়ে। লোকটির নাম ছিল গৌতম। গৌতমের তখন কিছুটা সন্দেহ হয়, তাই সে তখন দামিনী বলে জোরে জোরে ডাকতে থাকে। আশেপাশে হাত দিয়ে দেখার সময় গৌতম তখন দামিনীর একটি আংটিও পেয়ে যায়। তখন সে একেবারেই কনফার্ম হয়ে যায় যে এতক্ষণ সে যা সন্দেহ করছিল তা একেবারেই ঠিক। দামিনী বড় কোনো বিপদের মধ্যে পড়েছে। পরবর্তী ঘটনা শুরু হয় শুনশান একটি জায়গাকে দেখিয়ে। সাইকো কিলারটি একটি মেয়েটিকে ধরে এনে তার হাত পা বেঁধে তার সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা ছাড়াই এক কোপে তার গলা থেকে মাথাটিকে আলাদা করে ফেলে। এরপর মেয়েটির বডিটিকে নিয়ে সে একটি জায়গায় ফেলে দিয়ে আসে। সকাল হতে হতে পুলিশে ব্যাপারটিকে নিয়ে তদন্ত করতে শুরু করে। এখানে আমরা গৌতমকেও দেখতে পাই। সে চোখে দেখতে না পেলেও দামিনী নামের একটি মেয়েকে তার অনেক ভালো লাগতো। দামিনী মেয়েটি রেডিও চকির কাজ করত, তাই গৌতম প্রতিদিনই বসে বসে তার এই শোটি শুনতো। দামিনীর কথা শুনতে শুনতে গৌতম এক সময় তার প্রেমে পড়ে যায়। গৌতম দামিনী সম্পর্কে সব ধরনের খোঁজ খবর রাখতো। দামিনী কখন কোথায় যাচ্ছে তার সব খোঁজ খবরই সে রাখতো, আর এসব কাজ করতেই সে তার এক বন্ধু সাহায্য নিত। এভাবেই ফলো করতে করতে গৌতম এক সময় দামিনীর সঙ্গে একটি বিয়ে পর্যন্ত পৌঁছে যায়। গৌতম সেখানে গান গেয়ে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টাও করে, আর কিছুক্ষণের মধ্যেই সে দামিনীকে প্রপোজও করে। কিন্তু দামিনী প্রথম তার এই প্রস্তাবে একেবারেই না করে দেয়। কিন্তু গৌতম ছিল একদমই নাছোড়বান্দা। সে দামিনীকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, আর তার রিকোয়েস্টের এক পর্যায়ে দামিনী তখন তাকে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে একটি জায়গায় যাচ্ছি, আর আমি কোথায় যাচ্ছি সেই জায়গা খুঁজে যদি তুমি আমাকে বের করতে পারো তাহলে আমি তোমার প্রপোজাল একসেপ্ট করে নেব। তার সাথে সাথে আমি এটিও মেনে নেব যে তুমি আমাকে সত্যিকারেরই ভালোবাসো। আর দামিনী কোথায় যাচ্ছে সেটি হিন্স দেওয়ার জন্য সে গৌতমকে বলে যায় যে আগামীকালকে প্রোগ্রামটি যেন সে খুব মনোযোগ দিয়ে শোনে। তাই তার পরদিন গৌতম সারাদিন বসে দামিনী সে প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে থাকে এবং প্রোগ্রাম চলাকালে সে খুব মনোযোগ দিয়ে তা শুনতেও থাকে। এরপর দেখতে পাওয়া যায় যে দামিনী একটি রেল স্টেশনে বসে গৌতমের জন্য অপেক্ষা করতে থাকে। সে মনে মনে এটাই ভেবে নিয়েছিল যে গৌতম তার কাছে অবশ্যই আসবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গৌতম সেখানে না আসায় দামিনী কিছুটা হতাশ হয়। হঠাৎ করেই সাইকো কিলারটি সেখানে চলে আসে, আর সঙ্গে সঙ্গে সে একটি স্প্রে করে দামিনীকে অজ্ঞান করে ফেলে। কিন্তু অজ্ঞান হওয়ার আগ মুহূর্তেই দামিনী গৌতমকে সেখানে দেখতে পায়। গৌতম দামিনীর কাছাকাছি আসতেই দামিনীর গায়ের গন্ধ শুনে সে অনেকটাই চিনে ফেলে। সে দামিনীকে ডাকতে ডাকতে বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর চালাক সে সাইকো কিলারটি দামিনীকে তার কাঁধে তুলে আস্তে করে সেখান থেকে সরে পড়ে। গৌতমের কাছে ব্যাপারটি একেবারেই সুবিধার মনে হচ্ছিল না, তাই সে পুলিশদেরকে ফোন দিয়ে সেখানে চলে আসতে বলে। আর তারা সবাই মিলে যা বুঝতে পারে তা হচ্ছে দামিনীকে সেই সাইকো কিলারটি অপহরণ করেছে, যে কিনা আজকাল অনেক মেয়েদেরকে অপহরণ করে মেরে ফেলছে। অপরদিকে সে সাইকো কিলারটিকে দেখা যায় যে কিনা দামিনীকে একটি জায়গায় বেঁধে তার হাত পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার চোখ যায় দামিনীর মুখের উপর। তার চেহারায় ভয়ের কোনো ছাপ তো ছিলই না, বরং সে উল্টো মিটিমিটি হাসছিল। সাইকোটি তখন তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি হাসছো কেন, আর তোমার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই কেন। দামিনী তখন তাকে বলতে থাকে যে আজ থেকে ঠিক 7 দিন পরে আমার জন্মদিন, আর আমার জন্মদিন পর্যন্ত আমি যদি গৌতমের কাছে পৌঁছাতে না পারি সে আমাকে যে কোনো ভাবেই হোক খুঁজে বের করে ফেলবে। দামিনীর এসব কথাবার্তা শোনার পর কিলার তখন তাকে আর না মেরে উল্টো তার সঙ্গে চ্যালেঞ্জ করে। কিছুক্ষণ পরে কিলারটি বাইরে যায় এবং সেখান থেকে একজন প্রস্টিটিউটকে বুক করে নিয়ে আসে। সে তখন মেয়েটিকে অজ্ঞান করে দামিনীর জায়গায় সেই মেয়েটির হাত পা বেঁধে ফেলে, আর দেখতে দেখতে এই মেয়েটির মাথাটাকেও এক খোপে আলাদা করে ফেলে। মেয়েটিকে মারার পর কিলার তখন দামিনীর কাছে আসে। সে তাকে বলতে থাকে যে তোমার খোঁজ করতে করতে গৌতম যখন এখানে চলে আসবে তখন আমি গৌতমের মাথা কেটে তোমার হাতে আর তোমার মাথা কেটে গৌতমের হাতে ধরিয়ে দেব। এরপর দিন কিলার সেই বডিটিকে একটি জায়গায় ফেলে দিয়ে আসে, আর তার খবর পেয়ে পুলিশও সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। পুলিশ অফিসার মধু তখন কমিশনারকে এটি কনফার্ম করে যে এই বডিটি কোনোভাবেই দামিনীর না। বডি পাওয়া গেছে শুনে গৌতমও তখন সেখানে পৌঁছে যায়, আর গায়ের গন্ধ শুনে সেও বুঝতে পেরে যায় যে বডিটি আসলেই দামিনীর নয়। গৌতম তখনই সেখান থেকে সুশীলা নামের একটি সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সে ডক্টরকে বলতে থাকে যে দামিনী এখন পর্যন্ত বেঁচে আছে। ডক্টরটি তখন বলতে থাকে যে এমনটা তো হওয়ার কথা না, কারণ এই কিলারটি যেসব মেয়েদেরই ধরে নিয়ে যায় তাদেরকে একেবারে না মেরে কখনোই ছাড়ে না। দামিনীর ক্ষেত্রে এমনটা না হওয়ার কোনো কারণ দেখছি না। ডক্টরটি তখন গৌতমকে আশ্বাস দেয় এবং বলতে থাকে যে 1.5 বছর ধরে পুলিশ এই সাইকো কিলারের পিছনে পড়ে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউই তাকে ধরতে পারেনি। আশা করি তুমি খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করে ফেলবে। গৌতম তখন সেখান থেকে সরাসরি চলে যায়
পুলিশ অফিসারের কাছে তাকে সাহায্য করার জন্য। সেখানে আকবর নামের একজন কনস্টেবল গৌতমকে কামলা নামের একজন এক্স পুলিশ অফিসারের ঠিকানা দেয়। এই পুলিশটি এর আগেও এই কেস নিয়ে কিছুটা কাজ করেছিল। কামলার ঠিকানা বের করে গৌতম তখন তার বাসায় পৌঁছে যায়। গৌতম তখন তাকে দামিনী সম্পর্কে সবকিছু খুলে বলে, কিন্তু কামলা অনেক রেগে ছিল। সে গৌতমকে সেখান থেকে চলে যেতে বলে। এর সাথে সাথে সে তাকে অনেক গালিগালাজও করতে থাকে। কমলা নামের মেয়েটি বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তার হাত পা সবগুলোই হারায়, যার কারণে হুইল চেয়ার ছাড়া সে একেবারেই চলাফেরা করতে পারতো না। তার কথা শুনতে শুনতে গৌতমের একসময় অনেক মেজাজ খারাপ হয়ে যায়। সে তখন কমলাকে একটি চট দিয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে দেখতে পাওয়া যায় পুলিশ অফিসাররা সেই প্রস্টিটিউটের ঠিকানা বের করে সে এলাকায় তার সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। সেখানে একজন মহিলা তাদেরকে বলে যে গতকাল রাতে রানী আমাকে ফোন করেছিল। সে আমাকে বলছিল যে সে তার কাস্টমারের সাথেই আছে। সে কাস্টমার তাকে দামি একটি গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে, আর লোকটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর। এসব তথ্য সংগ্রহ করার পর পুলিশ বুঝতে পারে যে কিলারের টাকা পয়সার পরিমাণ মোটামুটি ভালোই আছে, আর তার বয়সও 28 থেকে 30 বছরের মধ্যেই হবে। অপরদিকে দেখতে পাওয়া যায় যে সেদিন রাতেই কমলা তার মায়ের সাথে গৌতমদের বাসা পর্যন্ত যায়, কারণ সে মনে মনে চিন্তা করে নিয়েছিল যে সে গৌতমের সাহায্য করবে, আর একটি মেয়ের জীবনও সে নষ্ট হতে দিবে না। কমলা গৌতমকে বলতে থাকে যে প্রথমে আমাদের এই কেসের সবগুলো তথ্য একত্রে জমা করতে হবে, আর এই সব কিছু এখন সিআইডির কাছে আছে, তাই তাদের কাছ থেকে এগুলো আমাদের নিয়ে আসতে হবে। আসলে কমলা প্রায় 1.5 বছর আগে এই কেসটি নিয়ে কাজ করছিল, আর এই কারণে সে ভালো মতোই জানতো যে সব প্রমাণ এবং কাগজপত্র কোথায় রাখা আছে। কমলার কথা মতো গৌতম তখন সিআইডির অফিস পর্যন্ত পৌঁছে যায়। গৌতম আলমারিটি খুলতেই নিচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একজন লোক এসে তাকে ধরে ফেলে। অপরদিকে মুথু তার বাসার চাবি নেওয়ার জন্য অফিসের ভিতরে আসে। তার কিছুটা সন্দেহ হচ্ছিল যে এখানে কেউ আছে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। মুথু সেখান থেকে বের হয়ে যাওয়ার পর দেখা যায় যে সেখানে দ্বিতীয় একজন ব্যক্তিও আছে, যার নাম আকবর। কনস্টেবল আকবর গৌতমকে সাহায্য করতে চাচ্ছিল। সে তখন এই কেসের সবগুলো জেরক্স কপি করে গৌতমের হাতে দিয়ে দেয়। কাগজপত্রগুলো বাসায় নিয়ে যাওয়ার পর কামলা সেগুলোকে দেখে বুঝতে পারে যে এখন পর্যন্ত সব মিলিয়ে 14 জন মেয়েকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে 4 জন ছিল প্রস্টিটিউট, আর বাকি সব মেয়েগুলোই যে যার ফিল্ডে মোটামুটি সাকসেসফুল ছিল। এভাবেই যে মেয়েগুলো গায়েব হয়েছে সব দিনে দুপুরেই কিডন্যাপ হয়েছিল। গৌতম তখন হত্যা হওয়া প্রতিটি মানুষের বাসায় যেয়ে তাদের ডিটেলস সম্পর্কে জানতে থাকে। সবার প্রায় একটি কথাই ছিল, সেটি হচ্ছে ঘরে ফিরে আসার সময় রাস্তা থেকে হঠাৎ করে তাদের মেয়েরা গায়েব হয়ে যায়। তাদের কথাবার্তা শোনার পর গৌতম সে প্রত্যেকটি জায়গায় যায় যেখান থেকে মেয়েগুলো গায়েব হয়েছিল। তখন সে খেয়াল করে যে প্রতিটি জায়গার মধ্যে একটি মিল রয়েছে, আর সেটি হচ্ছে সব জায়গাতে একটি করে ডাস্টবিন রয়েছে। তখন গৌতম আর কামলা মিলে চিন্তা করতে থাকে যে যখন মেয়েগুলো তাদের বাসায় ফেরত যাচ্ছিল তখন তারা অবশ্যই ডাস্টবিনের কাছে কিছু না কিছু দেখতে পেত, যার কারণে তারা তাদের গাড়ি থামিয়ে সেখান থেকে নেমে যেত। গৌতম তখন সেখানে থাকা আশেপাশের বাচ্চাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা তাকে জানায় যে তারা কিছুদিন আগেই রূপা নামের একটি মেয়ের কোলে একটি ছোট কুকুরের বাচ্চা দেখতে পেয়েছে। বাচ্চাদের কথাবার্তা শোনার পর কামলা এবং গৌতম মিলে চিন্তা করতে থাকে যে কিলার হয়তোবা সুন্দর দেখে একটি কুকুরের বাচ্চা কিনে সেটিকে এনে ডাস্টবিনের পাশে রেখে যায়, আর তারপর যখনই কোনো মেয়ে সেই কুকুরের বাচ্চাটিকে দেখে গাড়ি থামায় তখনই কিডন্যাপার হয়তোবা বলে ওঠে যে কুকুরের বাচ্চাটি আমার, প্লিজ এটিকে এনে আমার কাছে দিয়ে যাও। আর যখনই কোনো মেয়ে কাজটি করতে যায় তখনই সে কোনো না কোনো ভাবে মেয়েটিকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। পরদিন দেখতে পাওয়া যায় যে কিডন্যাপারটি আসলেই সে একই পন্থায় একটি মেয়েকে কিডন্যাপ করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু দুঃখজনকভাবে সে তার এই কাজে আর সফল হতে পারে না, কারণ এর আগের রাতেই কামলা এবং গৌতম মিলে টুইটারে টুইট করে সবাইকে জানিয়ে দিয়েছিল যে কোনো জায়গায় যদি কুকুরের বাচ্চা দেখতে পাওয়া যায় সেটি থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আর এই টুইটটি সেই মেয়েটিও দেখেছিল, যার কারণে কিলারের হাত থেকে সে বেঁচে যায়। টুইট সম্পর্কে জানার পর কিলার তখন একটি হ্যাকারের কাছে যায় এই পোস্টটিকে ডিলিট করার জন্য, কিন্তু তার কাজ করানোর পর সে হ্যাকারটিকেও জানে মেরে ফেলে। ঠিক সেদিন রাতে কিলারটি সেই মেয়েটিকেও আবার কিডন্যাপ করে, যে মেয়েটি কিনা সকালে তার হাত থেকে বেঁচে গিয়েছিল। সে মেয়েটিকে তার সঙ্গে করে নিয়ে আসে এবং একই রকম ভাবে তাকেও গলা কেটে মেরে ফেলে, কিন্তু এবার সেই মেয়েটির মাথাটিকে আলাদা করে তার বডিটিকে এনে গৌতমের বাসার সামনে রেখে যায়। কিলারটি বডিটির গায়ে অ্যাডভান্স হ্যাপি বার্থডে লেখা একটি মেসেজও রেখে যায়। গৌতম যখন মেয়েটির অবস্থান বুঝতে পারে তখন সে তার গায়ের থেকে একটি অন্য রকমের গন্ধ শুনতে পায়। গৌতম তখন তার সেই বন্ধুটিকে বলে একটি সাদা এবং একটি কালো রঙের শূকর নিয়ে আসে। তার কথা মতো তার বন্ধুটিও সেই কাজই করে। গৌতম তখন কামলাকে বলতে থাকে এই মেয়েটির গায়ের থেকে, এমনকি এর আগে মারা যাওয়া প্রস্টিটিউটেড মেয়েটির গায়ের থেকেও সে এই সাদা রঙের পিকের গন্ধ পেয়েছিল। আর এই তথ্য পাওয়ার পরপরই তারা সবগুলো পিক ফার্মে যেয়ে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পিক ফার্মে তারা এমন কোনো যুবক ধরনের কোনো মালিকই খুঁজে পায় না যেটি কিনা কিলারের সাথে মিলতে পারে। এরই মধ্যে মুথু এই ব্যাপারটি জেনে যায় যে গৌতম এবং তার সঙ্গীরা পিক ফার্মে যেয়ে এই সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, কারণ মুথু অনেক আগে থেকে একজন মানুষকে গৌতমের পিছনে লাগিয়ে রেখেছিল। মুথু তখন খুঁজতে খুঁজতে একটি পিক ফার্মে চলে যায় এবং কাকতালীয় ভাবে সেই পিক ফার্মের মালিক কিলারটি ছিল। হঠাৎ পুলিশের উপস্থিতি কিলারকে অনেকটা ঘাবড়ে দেয়। কিলার তখন মুথুকে একটি ইঞ্জেকশন দিয়ে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপর দেখতে পাওয়া যায় যে কিলারটি সে পুলিশটিকেও একটি ঘরে এনে বেঁধে রেখেছে। কিলারটি যখন তার আশেপাশে ছিল না, দামিনী তখন পুলিশটির জ্ঞান নিয়ে আসতে চেষ্টা করে এবং তাকে বলতে থাকে যে সেখান থেকে
পালিয়ে যাওয়ার জন্য। মুথু তখন তাকে বলতে থাকে এটি কোনোভাবেই সম্ভব না। আর এসব কথাবার্তা চলার মাঝখানে সে সাইকো কিলারটি সেখানে চলে আসে এবং মুথুকেও নির্মম ভাবে গলা কেটে মেরে ফেলে। এভাবে অনেকগুলো পিগ ফার্মে যেয়ে খোঁজখবর নেওয়ার পরেও কিলার সম্পর্কে কোনো ধরনের তথ্যই তারা সংগ্রহ করতে পারছিল না। কিন্তু কামলার কেন যেন মনে হচ্ছিল যে কিলার যে কোনো একটি পিগ ফার্মেই আছে। কোনো উপায় না পেয়ে গৌতম আস্তে আস্তে হতাশ হয়ে পড়ে। সে তখন সিদ্ধান্ত নেয় যে আজকে রাতে সে বাসায় একাই থাকবে। দেখতে দেখতে সে সাইকো কিলারটির গাড়ি গৌতমের বাসার সামনে এসে থামে এবং গৌতম নিজেও বুঝতে পারে যে এটি আর কেউ নয় বরং সেই কিলারটি। তাই সে জেনে শুনে বাসা থেকে বাইরে এসে তার হাতে একটি ক্যাকটাস নিয়ে কিলারের সামনে আসে। অপরদিকে গৌতমের সেই বন্ধুটি দূর থেকে গাড়ি নিয়ে কিলারকে ফলো করতে থাকে। বেশ কিছুক্ষণ তাড়া করার পর কিলারটি শেষ পর্যন্ত গৌতমের বন্ধুটিকে মেরে ফেলে। কিলারটি তখন গৌতমের বন্ধুর ফোন থেকে তাকে ফোন দিয়ে বলতে থাকে যে দামিনীর জন্মদিনের দিনে আমি তাকে মেরে ফেলবো। তার বন্ধুর মৃত্যুর খবরটি গৌতম তার পরের দিন জানতে পারে। আর এই খবর শোনার সঙ্গে সঙ্গে সে অনেকটাই ভেঙে পড়ে। সে শুধু তার বন্ধুই ছিল না বরং সে তার চোখ হিসেবে কাজ করত। ডক্টররা তার বন্ধুর পোস্টমর্টেমের রিপোর্ট দিতে আসার সময় তাকে বলতে থাকে কিলারটি তাকে মেরে ফেলার পর তার ডান হাতের ছোট আঙ্গুলটি কেটে নিয়ে যায়। এসব কিছু দেখার পর গৌতম কমলা আর তার মাকে বলতে থাকে যে আমি আর এই কিলারের পেছনে সময় নষ্ট করব না। তার এই কথা শুনে কামলা তখন অনেকটাই রেগে যায়। সে তাকে বলতে থাকে যে যদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার ছিল তাহলে আমাকে কেন অন্ধকার থেকে বাইরে নিয়ে আসলে? কি দরকার ছিল আমাকে এত আশা দেওয়ার? আসলে আমারই ভুল ছিল তোমার উপরে বিশ্বাস করা। আমি যদি তখন কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম তাহলে এতদিন আমি নিজে এই কেসটি সলভ করে ফেলতে পারতাম। কমলার মুখে কলেজের কথা শোনার সঙ্গে সঙ্গে গৌতমের মাথায় কিছু একটা চলে আসে। তারা তিনজন মিলে তখন একটি কলেজে চলে যায়। এখানেই কমলা 1.5 বছর আগে এসেছিল। সেই সময় এখানে একটি স্টুডেন্ট মারা গিয়েছিল আর তার কেসের ব্যাপারেই কমলাকে সেখানে আসতে হয়েছিল। তারা সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকলে একসময় একজন সন্দেহজনক লোককে তাদের চোখে পড়ে। লোকটি তার চেহারাটিকে ঢেকে সেখানে বসেছিল। কমলা এবং গৌতম মিলে তখন সেই কলেজের প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সেখানে বসে থাকা লোকটি কে ছিল। প্রিন্সিপাল তখন তাকে বলতে থাকে যে আমি এটা তো জানি না যে সেই লোকটি কে ছিল, কিন্তু এটা অবশ্যই বলতে পারি যে সে একজন লেফট হ্যান্ডেড ছিল, কারণ সেইখানে এসে পপকর্নও বা হাতেই খাচ্ছিল। আর একটু অবাক করার ব্যাপার হচ্ছে পুরোটা অনুষ্ঠান চলাকালীন সময়ে সে তার ডান হাতটি পকেটের ভিতরে রেখেছিল। এসব কিছু শোনার পর গৌতমের মাথায় হঠাৎ করে কিছু একটা চলে আসে। সে সেখান থেকে বের হয়ে দ্রুত যে তার বন্ধুর সাথে দেওয়া জিনিসগুলো দেখতে থাকে। আর এসব কিছু দেখার পর সে কনফার্ম হয় যে কিলারের ডান হাতে ছোট আঙ্গুলটি নেই। আর এটি দেখার পর সে কনফার্ম হয় যে কিলারের ডান হাতে ছোট আঙ্গুল নেই। অর্থাৎ গৌতমের বন্ধুটি সে কিলারটি সম্পর্কে তার কাছে একটি প্রমাণ রেখে যেতে চেয়েছিল। কিলারটি যখন গৌতমের বাসায় এসেছিল তখনই গৌতম কৌশলে কিলারের গাড়ির মাপ নিয়ে নিয়েছিল। আর সেটি সূত্র ধরেই সে বিভিন্ন ধরনের গাড়ির কোম্পানিগুলোতে খোঁজ নিতে থাকে। আর তারা একসময় সফলও হয়। একটি কার কোম্পানি তাকে বলতে থাকে আপনাদের কথা মতো সবকিছু মিলেছে একজন লোকের সাথে। আঙ্গুলিমাল নামে একজন লোক রয়েছে যার কিনা একটি হোটেল আছে এবং তার একটি পিগ ফার্মও আছে। কিলারের ঠিকানা নিয়ে তারা দুজন তখন সেই ফার্মটিতে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে আঙ্গুলিমাল বাইরে আছে। আর এই সুযোগে গৌতম তখন তার অফিসটি খুঁজে দেখতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গৌতম সেখানে একটি ম্যাপ পায় এবং সে সেটিকে তখন কামলার কাছে নিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও দামিনীকে দেখতে পাই। সে সেখানে বন্দী থাকা অবস্থায় আরো একজন মহিলাকে দেখে। মহিলাটি দীর্ঘদিন যাবত এই জায়গাতে বন্দী রয়েছে। দামিনী তার সাথে কথা বলতে থাকায় সে তাকে বলে যে তার নাম রিচেল। রিচেল আসলে আঙ্গুলিমালের শিক্ষিকা ছিল। আঙ্গুলিমাল বড় হয়েছিল একটি অনাথ আশ্রমে। ছোটবেলায় একবার রিচেল আঙ্গুলিমালকে একটি কাজের জন্য শাস্তি দিয়েছিল আর সেই সাজার প্রতিশোধই আঙ্গুলিমাল এখন তার সঙ্গে নিচ্ছে। অপরদিকে কামলা গৌতমের বোঝার সুবিধার্থে ম্যাপের মধ্যে ম্যাচের কাঠি দিয়ে নকশা করে দেয় যাতে সে সহজেই বুঝতে পারে। গৌতম তখন তার আঙ্গুলের সাহায্যে ম্যাপটিকে মনে করতে থাকে। কামলা এবং গৌতম দুজনে মিলে তখন ভাবতে থাকে যে তারা যে করেই হোক দামিনীকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসবে। কামলা তখন রাস্তা বলতে থাকে এবং গৌতম সেই অনুযায়ী গাড়ি চালিয়ে সেখানে যেতে শুরু করে। অপরদিকে দেখা যায় আঙ্গুলিমাল দামিনীকে নিয়ে এসে একটি চেয়ারে বসিয়ে দেয় আর তার সামনে আঙ্গুলিমালের রিচেল নামে সেই টিচারটিকেও দেখা যায়। আসলে আঙ্গুলিমাল ছোটবেলায় যে কাজের জন্য শাস্তি পেয়েছিল সেটিকে আবারও এখানে উপস্থিত করতে চাচ্ছিল। রিচেল নামে সেই টিচারটি আঙ্গুলিমালকে ছোটবেলায় একসময় মাস্টারবেট করার জন্য শাস্তি দিয়েছিল। তখন তার টিচারটি তাকে প্রতিদিন 60 বার করে মারত। আঙ্গুলিমাল তার টিচারের কাছে অনেক কান্নাকাটি করে মাফ চেয়েছে তার ভুলের জন্য, কিন্তু সেই টিচার তাকে কোনোভাবেই ছাড় দেয়নি। এরপর দেখা যায় আঙ্গুলিমাল দামিনীকে মারার জন্য প্রিপারেশন নিচ্ছে। তখন দামিনী তাকে জিজ্ঞাসা করতে থাকে যে পুলিশ অফিসারের ডেড বডিটি এখানে পড়েছিল সে আসলে কে। তখন আঙ্গুলিমাল তাকে বলতে থাকে যে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই লোকটি আমার সাথে খারাপ আচরণ করে, এই কারণে আমি তাকে শেষ করে দিয়েছি। অপরদিকে কামলা এবং গৌতম মিলে শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছে যায়। তারা সেখানে ঢোকা মাত্রই ফ্যাক্টরিতে লাগানো অ্যালার্মটি বাজতে থাকে। এটি দেখার সঙ্গে সঙ্গে আঙ্গুলিমাল সেখানে চলে আসে এবং গৌতমকে মারতেই যাবে, ঠিক তখনই সেই এলাকার কারেন্ট চলে যায়। আসলে কামলার মা বুদ্ধি করে এই এলাকার ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। অন্ধকারের মধ্যে আঙ্গুলিমাল তখন গৌতমকে খুঁজতে থাকে। আঙ্গুলিমাল তখন চিৎকার করতে করতে বলতে থাকে যে আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো, হয় আমি তোমাকে মারবো আর না হলে তুমি আমাকে মেরে ফেলো। তখনই গৌতম তার সামনে চলে আসে এবং আঙ্গুলিমাল তার পেটের
পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে আহত করে ফেলে। গৌতম তখন ইলেকট্রিক শক দিয়ে আঙ্গুলিমালকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথেই গৌতম তখন তার হাত পা গুলোকে বেঁধে ফেলে। এরপর গৌতম দামিনীকে খুঁজে বের করে তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয়। তারা দুজন তখন সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় আঙ্গুলিমাল পিছন থেকে অনেক জোরে জোরে বলতে থাকে, টিচার প্লিজ আমাকে এখানে একা ছেড়ে যেও না, আমি এখানে একা থাকতে চাই না। তার কথাবার্তা শুনে দামিনীর মায়া লাগতে থাকে। সে তখন চাবিটিকে উঠিয়ে আঙ্গুলিমালের দিকে ছুঁড়ে মারে। আঙ্গুলিমাল সে চাবিটিকে নিতে গেলেই রিচেল নামের সেই মহিলাটি চাবিটিকে নিয়ে গিলে ফেলে। আর আঙ্গুলিমালও তখন সেই মহিলার পেট ফেরে চাবিটিকে বের করে তার নিজেকে মুক্ত করে। সে তালা খুলে বাইরে বেরিয়ে আসতে আসতে ততক্ষণে দামিনী, গৌতম এবং কামলা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে দেখতে পাওয়া যায় যে পুলিশেরা দামিনীকে সংবাদ সম্মেলনে এসে হাজির করে। বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে তখন দামিনী তাকে বলতে থাকে যে আমি এই লোকের মধ্যে কোনো ধরনের সাইকো কিলার দেখতে পাইনি, বরং আমি তার মাঝে একটা ছোট বাচ্চা শিশুকে দেখতে পেয়েছি, যাকে কিনা সবাই একা করে রেখেছিল আর সবাই তার এই একা থাকার সুযোগ নিয়েছে। আমি যদি তার মা বা বোন হতাম তাহলে হয়তোবা তাকে এত ভালোবাসতাম যে সে কখনোই সাইকো কিলার হতো না। এভাবেই আঙ্গুলিমালের প্রতি সে তার সিম্প্যাথি দেখাতে থাকে। আর তার এই ভিডিও আঙ্গুলিমালও দেখছিল। সে তখন ভাবতে থাকে যে কেউ একজন তো তাকে বুঝতে পারলো। সে তখন তার ভুল বুঝতে পেরে উঁচু একটি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। আর এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।